আসসালামু আলাইকুম। আগ্রাবাদ মহিলা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লুৎফুন্নেসা চৌধুরী, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ। আশা করি মেয়েরা সবাই ভালো আছো এবং বিগত আমি যত ক্লাসগুলো নিয়েছি সালোক সংশ্লেষণের উপর, আশা করি তোমরা বাসায় চর্চা করছো এবং সেই প্রশ্নগুলো প্রস্তুত করে নিজেকে পরীক্ষার জন্য বা প্রস্তুত করছো। আজ আমি আলোচনা করব সালোক সংশ্লেষণের সর্বশেষ টপিকসটা, অর্থাৎ আলোক নিরপেক্ষ অধ্যায়ে ছোট্ট একটুখানি অংশ বাকি ছিল, সেটা হচ্ছে হ্যাচ এবং স্ল্যাক চক্র। যেখানে বিজ্ঞানীরা বলতে চেষ্টা করেছেন যে ক্যালভিনের মতবাদ অনুযায়ী প্রথমে স্থায়ী পদার্থ যৌগটি হচ্ছে উদ্ভিদের দেহে 3 কার্বনের যৌগ এবং উদ্ভিদের দেহে 5 কার্বন বিশিষ্ট রাইবোলোজ 5 ফসফেট বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইডের রিসেপ্টর হিসেবে কাজ করে। কিন্তু বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাক নামক দুজন বিজ্ঞানী পুনরায় আরো দীর্ঘমেয়াদী গবেষণা শেষে এটা প্রমাণ করার চেষ্টা করেছেন বা প্রমাণ করেছেন যে উদ্ভিদের দেহে সেই গতিপথ ছাড়াও আরো একটি স্বীকৃত গতিপথ আছে বা আরেকটি গতিপথ প্রচলিত আছে বা চালু আছে। সেটা হচ্ছে উদ্ভিদের দেহে 4 কার্বনের অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে উদ্ভিদের দেহের প্রথম স্থায়ী পদার্থ, যেটি 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড, 3 কার্বনের একটি যৌগ ফসফিনল পাইরুভিক অ্যাসিড এখানে রিসেপ্টর হিসেবে কাজ করে তাদের মতামত অনুযায়ী, এবং সেটি কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে 4 কার্বনের প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে। যেহেতু প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বনের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাই একে C4 চক্র বলা হয়। এবং যে উদ্ভিদের দেহে এটা দেখা যায়, পরিলক্ষিত হয়, তাদেরকে C4 উদ্ভিদ বলা হয়ে থাকে। এবার এই ইতিহাসে চলে যায়। ক্যালভিনের চক্র বা মতবাদ প্রকাশিত হওয়ার পর বেশ কিছু উদ্ভিদের দেহে এটি ভালোভাবে পরিলক্ষিত হয়। সাধারণত ক্যালভিন ক্লোরেলা নামক শৈবালের দেহে চক্র C3 চক্রটি বা ক্যালভিন চক্রটি প্রমাণ করেন। পরবর্তীতে আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদের দেহে এবং বড় বড় উন্নত উদ্ভিদের দেহ তা পরিলক্ষিত হয়, কিন্তু পরবর্তীতে আরো কিছু গবেষণায় গিয়ে তার ভিন্নতা পরিলক্ষিত হয় এবং তারও দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানী এমডি হ্যাচ এবং সিআর স্ল্যাক নামক দুজন অস্ট্রেলীয় বিজ্ঞানী দীর্ঘমেয়াদী গবেষণা শেষে এই গতিপথ ব্যাখ্যা করেন এবং দেখান যে কখনো কখনো C3 চক্র উদ্ভিদের দেহে প্রচলিত ক্যালভিনের সেই C3 চক্রটি ছাড়াও আরো একটি চক্র প্রচলিত আছে, যেখানে রিসেপ্টর হিসেবে আছে 3 কার্বনের যৌগ এবং প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বনের যৌগ, তাই একে C4 চক্র বলা হয়। সেক্ষেত্রে হ্যাচ এবং স্ল্যাক ইক্ষু গাছের উপর গবেষণা করে বেশ সফলতা পান এবং তা খুব সুন্দরভাবে এই ভিন্ন পথটি উপস্থাপনা করতে সক্ষম হন। বিজ্ঞানী হ্যাচ এবং স্ল্যাকের মতে উদ্ভিদের দেহে কোষে এই চক্রটি সংগঠিত হয়। সাধারণত ম্যাসোফিল টিস্যু এবং বান্ডেল সিল দুই ধরনের টিস্যুর মধ্যে এটি পর্যায়ক্রমে সংগঠিত হয়। আমি আরেকবার বলছি, উদ্ভিদের পাতার ম্যাসোফিল টিস্যু এবং বান্ডেল সিল টিস্যু বা কোষগুচ্ছর মধ্যে দেখা যায় এই প্রক্রিয়াটি পর্যায়ক্রমে সংগঠিত হচ্ছে। বিজ্ঞানীদের মতে প্রথমে উদ্ভিদের পাতার ম্যাসোফিল টিস্যুতে অবস্থিত পর্যাপ্ত বিপুল পরিমাণে প্রাপ্ত 3 কার্বনের যৌগ ফসফিনল পাইরুভিক অ্যাসিডটি বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে বাইকার্বনেট রূপে গ্রহণ করে। বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইডকে সরাসরি গ্রহণ করতে পারে না। বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইডটি হাইড্রোজেনের সাথে সংযুক্ত অবস্থায় বাইকার্বনেট রূপে এই চক্রে সংযুক্ত হয় এবং ফসফোইনল পাইরুভিক অ্যাসিড 3 কার্বনের উদ্ভিদের পাতার ম্যাসোফিল টিস্যুতে অবস্থিত 3 কার্বনের ফসফোইনল পাইরুভিক অ্যাসিডটি এই বাইকার্বনেট কার্বন ডাই অক্সাইড সংযুক্ত হাইড্রোজেন আয়ন সংযুক্ত বাইকার্বনেট রূপে বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইডকে সংযুক্ত করে 4 কার্বনের অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পরবর্তীতে ম্যালিক অ্যাসিডে পরিণত হয় এবং ম্যালিক অ্যাসিডটি ম্যাসোফিল টিস্যু থেকে বান্ডেল সিল কোষে পরিভ্রমণ করে, অর্থাৎ ম্যাসোফিল টিস্যু থেকে এটি বান্ডেল সিল কোষে গমন করে। বান্ডেল সিল কোষে ম্যালিক অ্যাসিডটি এবার দুটো হাইড্রোজেন আয়ন হারায় এবং সাথে ডি কার্বক্সিলেজ প্রক্রিয়ায় এখনো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। যেই কার্বন ডাইঅক্সাইডটি সংযুক্ত হয়েছিল তার এবং স্ল্যাকের মধ্যে সেটি পুনরায় কিন্তু এখানে বান্ডেল সিল কোষে ত্যাগ হয়ে যায়।
তার মতে মূলত এই চক্রটির মাধ্যমে বায়ু থেকে খুব সহজে সংগৃহীত এক অণু কার্বন ডাইঅক্সাইড, যেটা বাইকার্বনেট রূপে চক্রে সংগৃহীত হচ্ছে মেসোফিল টিস্যুতে, সেটা বার্নেল কোষে গিয়ে রিলিজ হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রকৃতপক্ষে এখানে একটি কার্বন ডাইঅক্সাইডের মেসোফিল থেকে বার্নেল সিতে পরিভ্রমণ ঘটে বা ট্রান্সফার ঘটে বা বহন করে নিয়ে যায়। এই রিলিজ করা কার্বন ডাইঅক্সাইডটি হ্যাচ এবং স্ল্যাকের মতে ক্যালভিন চক্রে অংশগ্রহণ করে বা ক্যালভিন যে মতবাদটি দিয়েছেন, যে গতিপথ দেখিয়েছেন, সেই গতিপথ অনুসরণ করে বার্নেল সিতে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। অপরদিকে দেখা যায় ম্যালিক অ্যাসিড যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করেছে, এখনো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করেছে, সে সাথে দুটো হাইড্রোজেন আয়ন ত্যাগ করে 3 কার্বনে পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে। আমি আবারও বলছি, 4 কার্বনের ম্যালিক অ্যাসিড এখনো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে 3 কার্বনের পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে। 3 কার্বনের পাইরুভিক অ্যাসিডটি এবার পুনরায় পাইরুভিক অ্যাসিড রূপে মেসোফিল টিস্যু বার্নেল টিস্যু থেকে মেসোফিল টিস্যুতে চলে আসে এবং এসেই সর্বপ্রথম একটি ফসফেট সংযুক্ত হয়ে ফসফো এবং হাইড্রোজেন আয়ন দ্বারা সংযোজিত হয়ে ফসফোইনল পাইরুভিক 3 কার্বনে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় এবং ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে যোগান দিয়ে থাকে। এভাবে পুরো চক্রটা চলছে। আমি আরেকবার তোমাদের বলে দিচ্ছি। উদ্ভিদের মেসোফিল টিস্যুতে অবস্থিত 3 কার্বনের ফসফোইনল পাইরুভিক অ্যাসিডকে বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইডকে বাইকার্বনেট রূপে সংযুক্ত করে বা সংগৃহীত করে 4 কার্বন অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়, যেটা পরবর্তীতে 4 কার্বনের ম্যালিক অ্যাসিড বা স্পার্টিক অ্যাসিডে পরিণত হয়। আর স্পার্টিক অ্যাসিড বা ম্যালিক অ্যাসিডটি 4 কার্বনের ম্যালিক অ্যাসিডটি মেসোফিল টিস্যু থেকে বার্নেল সিট কোষে গমন করে এবং এখনো কার্বন ডাইঅক্সাইড হারিয়ে 3 কার্বনের পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড পুনরায় মেসোফিল টিস্যুতে চলে আসে এবং একটি অজৈব ফসফেট গ্রহণ করে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। অর্থাৎ তার ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে যোগান দিয়ে থাকে। তাহলে দেখতে পাচ্ছি হ্যাচ এবং স্ল্যাকের মতে মূলত উদ্ভিদের দেহে এই C4 চক্রটি চালু আছে, সংগঠিত হয়ে থাকে এবং এই চক্রের মাধ্যমে 4 কার্বন থেকে 3 কার্বন, 3 কার্বন থেকে 4 কার্বন এই পরিবহনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের সংযুক্ত এবং বিমুক্তকরণ ঘটে। ফলে এই ক্ষেত্রে খুব সহজে 3 কার্বন পাইরুভিক অ্যাসিড থেকে কিন্তু 6 কার্বনের কার্বোহাইড্রেট প্রস্তুত হয়ে থাকে। কিভাবে পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড একত্রিত হয়ে 6 অণু কার্বন ডাইঅক্সাইড 6 অণু গ্লুকোজ 6 কার্বনের গ্লুকোজ তৈরি করে, তা আমরা সংক্ষিপ্ত বর্ণনা বই দেওয়া আছে, তোমরা সেটা পড়ে নিও। এইভাবে হ্যাচ এবং স্ল্যাকের মতে উদ্ভিদের দেহে এইভাবেও কার্বোহাইড্রেট প্রস্তুত হয়। কার্বন বিজারণের মাধ্যমে কার্বোহাইড্রেট জাতীয় বা শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত হয়ে থাকে। এ ছিল আমার সালোক সংশ্লেষণের সর্বশেষ টপিকস। একটা ছোট্ট প্রশ্ন বাকি থেকে যায়, সেটা যেহেতু বেশ গুরুত্বপূর্ণ আমি সেটা অ্যাভয়েড করছি না, তোমাদের সাথে সেটাও আজকে আলোচনা করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে, আমরা ফর্মুলাই দেখতে পেয়েছি যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু পানি বিক্রিয়া করে সূর্যালোক উপস্থিতিতে 1 অণু বা একটি 6 কার্বনের শর্করা জাতীয় খাদ্য বা কার্বোহাইড্রেট প্রস্তুত করছে, 6 অণু পানি উৎপন্ন করছে এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন করছে। এইখানে উৎপন্ন অক্সিজেনটির উৎস কি কার্বন ডাইঅক্সাইড না পানি, সেটা এটা একটি দ্বিধামূলক প্রশ্ন এবং এতে বেশ বিভ্রান্তি আছে। এই প্রশ্নটার উত্তর সাধারণত এইভাবে অনুধাবনমূলক প্রশ্নে আসে যে উৎপন্ন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস কি, বা পানি নাকি কার্বন ডাইঅক্সাইড। আবার কখনো কখনো এটা হাই অ্যাবিলিটি কোশ্চেন হিসেবে আছে, উচ্চতর দক্ষতা প্রশ্ন হিসেবেও আসে। যেমন হতে পারে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন উপজাত দ্রব্য হিসেবে উৎপন্ন অক্সিজেনের উৎস কি বলে তুমি মনে করো, তোমার মতামত ব্যক্ত করো, বা উৎস পানি নাকি কার্বন ডাইঅক্সাইড, তোমার মতামত উদাহরণের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে তা বুঝিয়ে বলো। সেক্ষেত্রে তোমাদেরকে এই প্রশ্নটা 3 জন বিজ্ঞানী পরীক্ষার মাধ্যমে সেটা প্রমাণ করেছেন যে আসলে উৎপন্ন এই অক্সিজেনের উৎস হচ্ছে পানি, কার্বন ডাইঅক্সাইড নয়। সেই পরীক্ষার ব্যাখ্যাটা আমি একটু এখানে বুঝিয়ে দিচ্ছি। উচ্চতর দক্ষতার প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট। তোমরা বিষয়টা গুরুত্বের সাথে প্রশ্নটা চর্চা করবা। প্রথমে যাচ্ছে হিলের বিক্রিয়া। যেহেতু এখানে আগেই বলেছি যে বিষয়টি হচ্ছে উৎপন্ন অক্সিজেনের উৎস
উৎপাদক দুটোর মধ্যে যে কোনো একটি হবে, হয় কার্বন ডাইঅক্সাইড হবে নয় পানি হবে। তাই প্রথমে হিল বিক্রিয়ার মাধ্যমে দেখিয়েছেন যে এখানে হিল কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে একটি অজৈব জারক নিয়েছেন। এখানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এই বিক্রিয়া সালোক সংশ্লেষণ বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইডের পানি দ্বারা বিজারিত হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটে। সেজন্য এখানে বিজ্ঞানী হিল কার্বন ডাইঅক্সাইড না নিয়ে পানিকে রেখেছেন, উৎপাদক হিসেবে পানি রেখেছেন, কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে পরিবর্তন করে যে কোনো একটি অজৈব জারক রেখেছেন, অর্থাৎ হাইড্রোজেন গ্রাহক রেখেছেন, যেটি পানির সাথে বিক্রিয়া করে সহজে বিজারিত হবে। এবং বিক্রিয়া শেষে দেখা গেল সেই অজৈব, যেখানে আমি এ দিয়ে প্রকাশ করেছি, দেখা গেল সেই অজৈব জারকটি একেবারে পানি দ্বারা বিজারিত হয়েছে এবং হাইড্রোজেন গ্রাহক হিসেবে হাইড্রোজেনকে সংযুক্ত করে একটি যৌগে কার্বোহাইড্রেট উৎপন্ন হয় না, কিন্তু একটা অজৈব বিজারিত হয়ে একটি জারক উৎপন্ন হয়েছে এবং সে সাথে এখনো অক্সিজেন বিমুক্ত হয়েছে, মুক্ত অক্সিজেন বিমুক্ত হয়েছে, যেটা বায়ুতে মিশে যায়। তাহলে দেখতে পাচ্ছি যে অক্সিজেন উৎপন্ন হয়েছে এবং সেটা অবধারিতভাবে দেখতেই পাচ্ছি পানির অণু থেকে পানির সালোক বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে আসছে। আমি আরেকটু বলে দিচ্ছি, এখানে পানির সালোক বিভাজন ঘটেছে, পানির অণুটি বিভাজিত হয়ে অক্সিজেন মুক্ত হয়েছে এবং হাইড্রোজেন আয়নটি পজিটিভ আয়ন বা প্রোটন হিসেবে আছে এবং দুটো ইলেকট্রন উৎপন্ন করেছে। ফলে এই হাইড্রোজেন আয়নটি অজৈব জারকের সাথে যুক্ত হয়ে বা বিজারিত হয়ে একটি যৌগ উৎপন্ন করে আর অক্সিজেনটি মুক্ত হয়ে যায়। তাহলে উৎপন্ন অক্সিজেনের উৎস তো অবশ্যই পানি, সেটা আমরা এখানে বিক্রিয়া থেকেই বুঝতে পারছি। এবার ভ্যান নিল ঠিক বিপরীত কাজটা করেছেন। উনি বলতে চেয়েছেন যে দেখা যাক এবার পানিকে পরিবর্তন করে দিয়ে যদি আমরা কার্বন ডাইঅক্সাইডকে স্থির করে রেখে থাকি, তাহলেও যদি অক্সিজেন উৎপন্ন হয়, তাহলে আমরা নিশ্চিত হতে পারবো যে উৎস কার্বন ডাইঅক্সাইডও হতে পারে। সেক্ষেত্রে ভ্যান নিল পানির পরিবর্তে কার্বন ডাইঅক্সাইডকে স্থির রেখেছেন, কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করেছেন, সে সাথে পানির পরিবর্তে ব্যবহার করেছেন হাইড্রোজেন সালফাইড ব্যবহার করতে গিয়ে তিনি দেখিয়েছেন যে যেহেতু কার্বন ডাইঅক্সাইড একটি হাইড্রোজেন দ্বারা বিজারিত হয়, কার্বন ডাইঅক্সাইড একটি অজৈব জারক, যেটি হাইড্রোজেন গ্রহীতাও বটে, হাইড্রোজেন দ্বারা বিজারিত হবে। ফলে হাইড্রোজেন সালফাইডের হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে একটি কার্বোহাইড্রেট, ইথানল, একটি কার্বোহাইড্রেট জাতীয় যৌগ গঠন করেছে। এক্ষেত্রে আমি একটু বলি, এক্ষেত্রে ভ্যান নিল একটি ব্যাকটেরিয়াকে এই হাইড্রোজেন সালফাইডের মধ্যে, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন সালফাইডের মধ্যে রেখেছেন। ব্যাকটেরিয়ামটি এই হাইড্রোজেন সালফাইড কার্বন ডাইঅক্সাইডকে হাইড্রোজেন সালফাইড দ্বারা বিজারিত করেছে। ফলে হাইড্রোজেনটি যেহেতু কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে ইথানল তৈরি করে, ফলে হাইড্রোজেন সালফারটি বিমুক্ত হয়ে মুক্ত সালফারে পরিণত হয়। এক্ষেত্রে ছোট্ট একটু লক্ষ্য করার বিষয় হচ্ছে, হাইড্রোজেন সালফাইডের জায়গায় যদি পানি ব্যবহার করা হতো, তাহলে হাইড্রোজেনটা কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে কার্বোহাইড্রেটে পরিণত, আর পানির সাথে যে অক্সিজেনটা থাকতো তাই মুক্ত অক্সিজেন হিসেবে প্রকাশ পেত, যেখানে এখন সালফারটা মুক্ত সালফার হিসেবে প্রকাশ পাচ্ছে। ভ্যান নিলের পরীক্ষা থেকে ভ্যান নিল সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছেন যে উৎপন্ন অক্সিজেনের উৎস কিন্তু কার্বন ডাইঅক্সাইড মোটেই নয়, বরং পানি। এরপর বিজ্ঞানী রুবেন এবং ক্যামেন তার তেজস্ক্রিয় পরীক্ষার মাধ্যমে পুরোপুরি নিশ্চিত করেছেন এবং সমস্ত বিভ্রান্তির অবসান ঘটিয়েছেন। তারা একটি অক্সিজেনের আইসোটোপ ব্যবহার করে দেখিয়েছেন যে এই আইসোটোপ যুক্ত অক্সিজেন হতে উৎপন্ন অক্সিজেনটা কোন যৌগ থেকে আসছে, কার্বন ডাইঅক্সাইড থেকে আসছে নাকি পানি থেকে আসছে। সর্বপ্রথম তারা পানিতে একটি আইসোটোপ যুক্ত পানি যৌগের মধ্যে এই সালোক সংশ্লেষণ ঘটান। ফলে যে অক্সিজেন উৎপন্ন হয় দেখা যায় সেটি আইসোটোপ যুক্ত বা তেজস্ক্রিয় অক্সিজেন, অর্থাৎ তেজস্ক্রিয় বা আইসোটোপ যুক্ত বা 14-18 আইসোটোপ যুক্ত পানি থেকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনটি যেহেতু আইসোটোপ যুক্ত বা তেজস্ক্রিয়, এটি নিশ্চিত হওয়া যায় যে অক্সিজেনটা কিন্তু ওই পানি থেকে
এসছে, যেহেতু পানিটাই তেজস্ক্রিয় ছিল, পানির অণুটি তেজস্ক্রিয় বা আইসোটোপ যুক্ত ছিল। পরবর্তীতে তারা আবার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে দেখতে পান যে উৎপন্ন অক্সিজেনটি কিন্তু আইসোটোপ বিহীন বা তেজস্ক্রিয় নয়। তাহলে উৎপন্ন অক্সিজেনটা কার্বন ডাইঅক্সাইড থেকে আসে নাই, বরং পানি থেকে আসছে। অর্থাৎ অক্সিজেনের উৎস তেজস্ক্রিয় কার্বন ডাইঅক্সাইড নয়, বরং তেজস্ক্রিয় বিহীন অক্সিজেন হওয়ায় এটি আইসোটোপ বিহীন বা তেজস্ক্রিয়তা বিহীন অক্সিজেন উৎপন্ন হয়েছে। এই তিনজন বিজ্ঞানীর ভিন্ন ভিন্ন আঙ্গিকে তিন ধরনের বিক্রিয়ার মাধ্যমে কিন্তু এটি সুনিশ্চিতভাবে প্রমাণ করা যায় যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া উৎপন্ন অক্সিজেনের উৎস কিন্তু পানি, কার্বন ডাইঅক্সাইড নয়। এটি হাই অ্যাবিলিটি প্রশ্ন আসলো। এবার তিনটা পরীক্ষার মাধ্যমে খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে উত্তরটি লেখা যায়। আবার অনুধাবনমূলক প্রশ্নে আসলে আমরা যে কোনো একটি হিলের বিক্রিয়া বা ভ্যানিলে যে কোনো একটি ছোট্ট একটি বিক্রিয়া দিয়ে আমরা বলতে পারি যে বিক্রিয়া থেকে দেখা যায় বা বিজ্ঞানীর মতে বা বিজ্ঞানীর পরীক্ষালব্ধ এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা বলতে পারি যে অক্সিজেনের উৎস কিন্তু পানি, কার্বন ডাইঅক্সাইড নয়। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা বোর্ড পরীক্ষায় আসে, তাহলে এই প্রশ্নটাও তোমরা চর্চা করবে। আজকে আমার সালোকসংশ্লেষণ একটা বিশাল টপিক শেষ করেছি তোমাদের সাথে। তোমরা এই পড়াগুলো জমিয়ে রাখবা না, যদিও দেখতে বা প্রথমে মনে হবে বেশ জটিল কিছু প্রক্রিয়া, পড়তে কষ্ট হবে বা মনে হবে যে মনে থাকবে না, কিন্তু আমার সাজেশন হচ্ছে যে আমার ক্লাসের সাথে সাথেই তোমরা বাসায় সেটা বই খুলে পড়বে, চর্চা করবে। সেই সাথে যদি সেটা শিখে লিখে ফেলো এবং সেটা অনেক বেশি মেমোরাইজ বা স্মৃতিতে থাকবে, ভুলে যাবে না। এবং প্রশ্নগুলো যেহেতু ক্যালভিন চক্র বলেছি, ফটোফসফোরাইলেশনের কথা বলেছি, হ্যাচেমুন স্ল্যাকের কথা বলেছি, এখন আবার পানির উৎসের কথা বলছি, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু বোর্ড প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। চর্চা করে ফেলবা, বাসা পড়া জমিয়ে রাখবে না, জমিয়ে রাখলে কিন্তু আর সামনে পড়াগুলো আরো কঠিন মনে হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।